সাউন্ড মিউট করা ছিল, এই জন্য হয়তো দেখছিলেন সাউন্ড আসতেছে কিনা। এখন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দেন। এখন সাউন্ড ঠিক আছে কিনা? হ্যাঁ, এখন হয়তো সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, সবকিছু ওকে আছে কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন সবাই। আমরা ক্লাসটি শুরু করব খুব শীঘ্রই। হ্যাঁ স্যার, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি স্যার, ওকে, সব কিছু ক্লিয়ার। তাহলে আমরাও ক্লাসটা নেওয়ার জন্য এখন ক্লিয়ার। আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসটি শুরু করব। ঠিক আছে? তো আপনারা যারা এত সময় আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো যুক্ত হতে পারেননি একটু দ্রুত যুক্ত হয়ে যান। আজকে আমরা একটা মেমোরাইজিং পার্ট করব, মুখস্থ পার্ট, যেটা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ইডিয়ম অ্যান্ড ফ্রেজের আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই, যেটা আছে সম্পূর্ণ আপনার মুখস্থ করা, অর্থাৎ আপনার সাউন্ড রিপিট হয়। সাউন্ড রিপিট হচ্ছে না এখন, একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, যে সাউন্ড হয়তো বা রিপিট হচ্ছে না, একটু ভালো করে খেয়াল করেন এখন সাউন্ড ঠিক আছে কিনা। এটা আমি বুঝতে পারি যে কখন, যেহেতু আমার পাশেও একটা ডিসপ্লে আছে, এভরিথিং আছে, আমি দেখতে পাই। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে আমরা ইডিয়ম এন্ড ফ্রেজ নিয়ে ক্লাস করব। এটা হচ্ছে সম্পূর্ণ মেমোরাইজিং পার্ট, মুখস্থ করতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে স্যার এতগুলো আমরা কিভাবে মুখস্থ করব, তাই না? তো এই মুখস্থ করবেন কোন অংশটা, কিভাবে পড়া উচিত, তাহলে মুখস্থ কিভাবে পড়া উচিত, সেই মুখস্থ পড়ার কিভাবে মুখস্থ পড়বেন এই অংশগুলা, সেই অংশগুলো ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, এমডি সোফিয়ান বলছে স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ক্লাস সলভ কবে নেবেন? আচ্ছা, নিব খুব শীঘ্রই। আর গ্রামার পার্ট কি প্রায় শেষের দিকে? হ্যাঁ, গ্রামার পার্ট আমি এরপরেও বলে রাখি, আপনাদের যদি কারো কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে স্যার গ্রামার পার্টের এই টপিকটা স্যার বাদ পড়েছে, এই টপিকটা একটু আলোচনা করা দরকার, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটু টেক্সট দিয়ে বা আমাদের পেজে একটু নক দেবেন। পেজে নক দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে দিবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। কারণ এইটা এখনো এই মাসের অনেক দিন সময় বাকি আছে। আপনাদের যে কোনো বিষয় যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাকে একটু আপনাদের রিকোয়ারমেন্টস অনুসারে, কারণ অনেক টপিক আপনারা হয়তো মনে করেন যেটা পড়া উচিত পিএসসি সিলেবাসের বাইরে থাকলে আমি সেটাও বলে দিব, আর যদি পিএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত হয়, ক্লাস না হয়ে থাকে, তাহলে সেই অংশটা আমি ক্লাস নিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের যে ইডিয়ম এন্ড ফ্রেজ মেমোরাইজিং পার্ট, সেই অংশগুলো দেখবো ইনশাল্লাহ। আমরা তো নতুন। আচ্ছা, নতুন যারা তাদের টেনশনের কিচ্ছু নাই। নতুন যারা তাদের টেনশনের কিছু নাই। তারা বলছে কি, যারা নতুন তারা তো আবার আমি বলছি যে ক্লাস পেয়ে যাবেন, ফুল ক্লাস আপনারা পাবেন, টেনশনের কিছু না। এই মাসে যারা ভর্তি হয়েছেন তারা সম্পূর্ণ ফুল ক্লাস পাবেন অবশ্যই, নেক্সট যখন আপনারা ক্লাস করবেন। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, আমরা এই যে যেটা আছে, এই অংশটার আজকে কাজ করব, ইডিয়ম এন্ড ফ্রেজ কিভাবে কাজ করতে হবে, কিভাবে পড়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তাহলে আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে, কিছু ফ্রেজ অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন যখন, সবাই অবশ্যই চেষ্টা করবেন কমেন্টসের মাধ্যমে জানাতে। হ্যাঁ, সমস্যা নেই, একটা ক্লাস পেয়েছেন, বাকি ক্লাসগুলোও পাবেন, টেনশনের কিচ্ছু নাই। যে কোনো সমস্যা আমাদের পেজে নক দিবেন। আপনার পেজের ডিটেলস তো আছে অলরেডি, সেখানে তো আপনার দেওয়াই আছে যে আপনি কখন কোন ক্লাস কিভাবে করবেন বা কোন কোন ক্লাসগুলো আপনি পাবেন, এভরিথিং সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বললাম, আর্টিকেল ক্লাস মনে হয় হয় নাই, মনে হয় কথাটা বলবেন না, আর্টিকেল অ্যাডজেক্টিভের সাথে করা হয়েছে, একটু দেখবেন ভালো করে। হ্যাঁ, আমাদের মনে আছে।
সমস্যা নেই, আপনারা গ্রামার ক্লাস যারা এই মাসে ভর্তি হয়েছেন ফুললি গ্রামার ক্লাস পাবেন, আবার A to Z সব পাবেন, টেনশনের কিচ্ছু নাই। তাহলে আগে এই অংশটা দেখি স্যার, ইডিয়ম এন্ড ফ্রেজে কি কি আছে। ইডিয়ম এন্ড ফ্রেজ এই অংশটা থেকে কি কি আসে, কি কি আমার পড়া উচিত, সেই বিষয়গুলো দেখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্যার, আমি যদি আপনাদের কাছে জানতে চাই ইডিয়ম ফ্রেজকে বাংলা ব্যাকরণের কোন টপিকের সাথে তুলনা করা হয়, এটা হচ্ছে একটা বিষয়। বাংলা ব্যাকরণের আপনারা নিশ্চয়ই জানেন একটা কথা আছে যেটাকে বলা হয়, আমরা আমাদের ভাষায় বলি বাগধারা। বাগধারা, আঙুল ফুলে কলা গাছ, মানে কথার অর্থ দিবে অন্যটা, বাট ওয়ার্ডের দিক দিকে তাকাইলে হবে মনে হয় অন্যরকম। হ্যাঁ, তো যেই জন্য বলছি যে বাগধারার যে বিষয়গুলা সেটার সাথে আমাদের ইডিয়ম ফ্রেজ নিয়ে তুলনা করা হয়, যেটা এটাই হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ। তো এখানে একটা কথা আছে স্যার, ইডিয়ম এন্ড ফ্রেজ, আমরা যখন আপনারা ফ্রেজের ক্লাস করেছেন বা দেখছেন, আমি বলেছিলাম যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, ফ্রেজ যেটা, ফ্রেজে হচ্ছে বলছিলাম কোনো ফাইনিট ভার্ব থাকে না, কোনো ফাইনিট ভার্ব থাকে না। এখন কথা আসবে স্যার, তাহলে ফাইনিট ভার্ব কাকে বলে? ফাইনিট ভার্ব থাকে না। আচ্ছা, ফাইনিট ভার্ব কাকে বলে স্যার? আমরা যদি বলি যেই ভার্ব দেখি টেন্স চেনা যায়, আমাদের নর্মাল ভাষায় আমরা বলি ফাইনিট ভার্ব হচ্ছে যাকে দেখে টেন্স চেনা যায়, যাকে দেখে কি করা যায় স্যার? টেন্স চেনা যায়। ওকে, টেন্স চেনা যায়, এটাকে বলা হয় ফাইনিট ভার্ব। ঠিক আছে, তাহলে ইডিয়ম এন্ড ফ্রেজ, তাদের যে বিষয়টা আমরা বলতেছিলাম যে যাকে দেখে টেন্স চেনা যায় এমন কোনো ফাইনিট ভার্ব থাকে না ফ্রেজের মধ্যে। যেমন আমি যদি আপনাকে জাস্ট একটু দেখাই, এখানে একটা সেন্টেন্স দেখেন লেখা আছে টু কিক দ্য বাকেট। এই টু কিক, কিক মানে লাথি মারা, তাই না? এই যে কিক দ্য বাকেটের মধ্যে যে কিক দেখতেছেন এটা হচ্ছে ভার্ব 1, বাট তার আগে একটা টু লাগানো আছে। আপনি এটা দেখে বুঝতে পারবেন এটা ইনফিনিটিভে আছে। হ্যাঁ, অর্থাৎ এইখানে এটা কোন টেন্সে আছে আমরা সেটা বুঝতে পারবো না। ওকে, তো এই জন্য বলছি যে যখন আপনি এইখানে ইডিয়ম এন্ড ফ্রেজ পড়বেন তখন চিন্তা করবেন কিছু বিষয় একটু অ্যাডজাস্ট করা বা রিলেট করে পড়ার জন্য। তো আমরা জাস্ট আমার সাথে প্র্যাকটিস করবেন এবং এভাবে করবেন। সবাই এই ওয়ার্ডগুলো আমি যখন বলবো কমেন্টসে লিখবেন, যেটাই না পারবেন। আচ্ছা, তাহলে প্রথমে আসি স্যার, টু কিক দ্য বাকেট মানে হচ্ছে কি করা? মারা যাওয়া। কি করা স্যার? মারা যাওয়া। তো আপনি লিখবেন টু কিক দ্য বাকেট ইকুয়াল টু ডাই। ওকে, এভাবে। যেমন ধরেন এখানে দেওয়া আছে অলরেডি ডাই, লেখাগুলো নিশ্চয়ই ক্লিয়ার দেখা যাচ্ছে যারা আছে। তাহলে বলছিলাম একটা কথা, যে যখন দেখবেন লেখা আছে টু কিক দ্য বাকেট, এটার মানে কি? কিক দ্য বাকেট মানে হচ্ছে মারা যাওয়া। আচ্ছা, এখন এই যে কিক দ্য বাকেট, এটা দিয়ে আসলে কি বোঝাইছে? যদি আমরা বলি বালতিকে লাথি মারা, আসার মারা, তাই না? তো এটা দিয়ে আসলে কেমন বুঝায়, কি বুঝায়, এটা আসলে ফ্রেজের অর্থগত দিক, আপনি মুখস্থ করে ফেলবেন জাস্ট। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন 2 নম্বরের একটা প্রশ্ন বলছে দ্য ম্যান পাস্ট অ্যাওয়ে। এই যে পাস্ট অ্যাওয়ে কথাটা দেখতেছেন, এটার অর্থ হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, পরলোক গমন করা, মানে সেম কথা, মারা যাওয়া, ফাস্ট অ্যাওয়ে, যেটাকে বলে পাস অ্যাওয়ে। এই পাস অ্যাওয়ে মানেও ডাই। এখন দেখবেন একটা বিষয় যারা মাথা রাখবেন, সেটা হচ্ছে স্যার আমরা যখন আমাদের ভাষায় বলে থাকি সেটা হচ্ছে পাস অ্যাওয়ে শব্দের অর্থ ডাই, আর একটা হচ্ছে কি বলছে স্যার? টু কিক দ্য বাকেট। এই টু কিক দ্য বাকেট মানেও কি? ডাই, মানে মারা যাওয়া। দুইটা, এখন দুইটাকে যখন আমরা ফিক্স রিলেট করে একসঙ্গে করব, আমাদের এই দুইটা দেখেন, এটাও দেওয়া আছে আবার এটাও দেওয়া আছে। এটাকে ইংলিশে বলা হয়ে থাকে নতুন একটা বাক্য বা নতুন একটা কথা, যাকে ইংলিশের ভাষায় বলা হয় মূলত, আমরা যদি আমাদের ভাষায় বলি এটাকে বলা হয়, যদি দেখেন খুব সুন্দর করে, স্বগতোক্তি। স্বগতোক্তি, আপনারা হয়তো কথাটা শুনেছেন কিনা জানি না, এটাকে বলা হয় স্বগতোক্তি। স্বগতোক্তি মানে হচ্ছে সুভাষণ, আরো ভালোভাবে বুঝবেন, সুভাষণ। ইংরেজরা এটা ব্যবহার করে। যেমন ধরেন আপনি সুন্দরভাবে যদি কোনো সেন্টেন্স লেখেন, সেই সেন্টেন্সের মধ্যে আপনি সরাসরি মারা যাওয়া কথাটা না লিখে যখন বলবেন পরলোক গমন করেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এইগুলাকেই মূলত বলা হয় সুভাষণ। সেই সুভাষণ গুলাই হচ্ছে কিক দ্য বাকেট, পাস অ্যাওয়ে, ডিরেক্ট ডাই না বলে এই কথাগুলা বলে। এরপরে ধরেন আমরা যদি দেখি অন্য ওয়ার্ড গুলা, যেখানে আপনি ধরেন কোনো কারণে একটা লোককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তো বরখাস্ত না করে বলা হয় আর্লি রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে, মানে আগে আগে তাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলা একটু মাথায় রাখবো। রিপিট হচ্ছে? আচ্ছা, এখন হওয়ার কথা না, হয়তো বা আপনি একটু ভালো করে দেখেন, আপনার ফোনে সমস্যা থাকতে পারে,
রিপিট হচ্ছে না, ঠিক আছে একটু। আচ্ছা, কথা রিপিট হচ্ছে, এখন হচ্ছে কিনা, একজন এক বাক্য বারবার বলছে। আচ্ছা, এইবার দেখেন টু ব্রিথ অন লাস্ট, এই যে এটার অর্থ হচ্ছে সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করা। এখন আপনি যখন পড়বেন তখন আপনার কাজ কি, যে পাস অ্যাওয়ে আবার আসছে, দেখেন পাস অ্যাওয়ে আবার আসছে, তো একই ওয়ার্ড আপনি জাস্ট একটু দেখেন কতবার আসছে। আমি যে একটা জিনিস দেখাচ্ছি, আজকে মূলত ক্লাসটা বেশি সময়ের না বাট বেশি বোঝার। আমি যদি জাস্ট দেখাই যে একটা সেন্টেন্স আপনি যখন পড়বেন আপনার কাজ হচ্ছে কি ভাবে লিখবেন, তো কিক দ্য বাকেট, তারপর হচ্ছে কি পাস অ্যাওয়ে, এরপর হচ্ছে ব্রেথেড ওয়ান লাস্ট, এরপর আবার আসছে পাস অ্যাওয়ে। এই যে আবার আসছে পাস অ্যাওয়ে, দেখেন আবার যদি নিচে দেখেন সেই নিচেরটা আবার ব্রেথেড হিজ লাস্ট, যেটা এই যে এখানে দেওয়া আছে ব্রেথেড হিজ লাস্ট। আবার দেখেন যদি নিচে দেখা আছে কিক দ্য বাকেট, দেখছেন এই যে এখানে। তো টোটাল একটা বিষয় মাথায় রাখেন, এইখানে এই 60টা প্রশ্ন ঘুরে ফিরে একটাই প্রশ্ন মূলত, যদি আমি বলি সবগুলা মিলে একটা। এখন আপনি যখন পড়বেন আপনার কাজ হচ্ছে কি লিখবেন, প্রথমে লিখবেন টু কিক দ্য বাকেট, এটা সমান সমান কি লিখবো আমি জাস্ট দেখাই দিচ্ছি। এই যে এখানে পাস অ্যাওয়ে কথাটা আছে, এই সমান সমান লিখবেন পাস অ্যাওয়ে। এটা থেকে যদি আরেকটু সমান সমান যান তাহলে লিখবেন ব্রেথেড ওয়ান্স লাস্ট, যেটা আছে ব্রেথেড ওয়ান্স লাস্ট এটা, অথবা এটা থেকে আবার আরেকটা আছে টু কিক দ্য বাকেট। এভাবে করে ঘুরাই ঘুরাই আপনার যতগুলো আসে সেইগুলাকে আপনি ডিটেলস এভাবে লিখবেন। আমার কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ পড়ার সময় আপনার মনে হইতে পারে স্যার 8টা 10টা আমি কিভাবে পড়বো, বাট 3টা ওয়ার্ড যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে 100% সবগুলা পেরে যাচ্ছেন। ঠিক আছে, কথা কি রিপিট হচ্ছে কিনা একটু আমাকে বলেন তো, সব ঠিক আছে কিনা একটু জানান যে স্যার সব ওকে আছে কি না। আমি যতটুকু জানি যে রিপিট হচ্ছে না, হ্যাঁ, কারণ আমার এখানে আছে তো। ঠিক আছে না স্যার, এভরিথিং ঠিক আছে না? আজকে ক্লাসটা বললাম না, আজকে ক্লাসটা জাস্ট আপনাদের আত্মবিশ্বাস তৈরি করার জন্য যে স্যার অনেক কিভাবে পড়বো, আসলে অনেক না। এখন দেখেন এই 60টাকে যদি আপনি একটা বা দুইটা প্রশ্নে কনভার্ট করতে পারেন, আমরা যদি এটাকে ধরি স্যার 60টা সমান সমান একটা, মানে এই একটা নিয়ম পড়লেই 60টা আনসার করতে পারতেছেন, তাহলে আপনার হিসাব হচ্ছে যদি 100 থাকে ইডিয়ম এন্ড ফ্রেজ 100, অথবা আমরা যদি বলি স্যার মানে ধরেন আমি এটা এইভাবে বলতে চাচ্ছিলাম যে যদি দেখেন 700 আছে ইডিয়ম এন্ড ফ্রেজ, 700 আর কি, তাহলে 700টাকে কনভার্ট করলে আপনার আসতেছে কত স্যার, 100টা। অর্থাৎ ভয় পাওয়ার কিছু নাই, বাট আপনি যদি পড়তে থাকেন টু কিক দ্য বাকেট মানে এটা 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 হ্যাঁ এত, তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন। তো আপনার পড়ার সিস্টেমটা হচ্ছে কি স্যার, আমি প্রথমে এটা লিখবো, দ্বিতীয়টা যেটা আসছে সেটা এটা সমান সমান লিখবো, তারপরে যেটা আছে পরেরটা পড়বো। বিষয়টা কি স্যার, সুন্দর না? যে এইভাবে পড়লে আপনি মূলত ক্লিয়ারলি করতে পারবেন। তাহলে একটু সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। আগেই বলছি যে আজকে ক্লাস অল্প সময় নিব, বাট অনেক কিছু আজকে বুঝতে পারবেন। যেমন অনেকেই প্রশ্ন করে স্যার মুখস্থ পার্ট মেমোরাইজিং পার্ট পড়ানো হয় কিনা। সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস আমি যখন নিয়েছি দেখাইছি যে কিভাবে সিনোনিম এবং অ্যান্টোনিম আপনার কমপ্লিট করতে হয়। ঠিক আছে, তাহলে সিনোনিম অ্যান্টোনিমের বিষয়টাও দেখাইছি আপনাদেরকে। এছাড়া যদি আপনি দেখেন ইডিয়ম ফ্রেজ এটা দেখাচ্ছি, কারেক্ট স্পেলিং এটাও দেখাচ্ছি, বাট শুধু পড়ার সিস্টেমটা আলাদা। স্যার বলছে 5 নাম্বারটা আবার বলেন। 5 নাম্বারটা তো সেম, দেখেন পণ্ডিত রাম কানাই দাস মারা গিয়েছিলেন, তাই না? কত বছর বয়সে? 79 বছর বয়সে। সেই মারা গিয়েছিলেন যেহেতু অতীতকাল, এই জন্য যে এখানে পাস্ট অ্যাওয়ে কথাটা লিখছে, পাস্টের সাথে ইডি লাগানো, অতীত সময়ের জন্য। যদি এটা প্রেজেন্ট হতো তাহলে অবশ্যই পাস্ট অ্যাওয়ে শুধু লিখতো। ওকে, এই হচ্ছে সিস্টেমটা। আগের ক্লাসগুলো পান না কেন স্যার? আগের ক্লাসগুলো হয় ফিচার্ড অপশনে পাবেন, এই যে FEA, এটা অনেকবার বলছি যে ফিচার্ড, অথবা আরেকটা অপশন আছে, অনেকের ফোনে ফিচার থাকে না, সেই ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট। আর যাদের বাংলা করা আছে ফেসবুক তারা খুঁজবেন ঘোষণার মধ্যে, এই ঘোষণার মধ্যে দেখবেন যে আগের ক্লাসগুলো সব আছে। আর আগের ক্লাসগুলো সিরিয়াল ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন, সবগুলো আমি সিরিয়াল ধরে কালকে দিয়ে দিব যে স্যার সিরিয়ালটা কিভাবে করা আছে, সেটা অনুসারে করলে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন একটু ক্লিয়ার করেন আমাকে যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমি নেক্সটে চলে যাব। হ্যাঁ, এটার পরে নেক্সটে একটু দেখি কি আছে আমাদের। নেক্সটে কি বলছে, এই যে ধরেন 8 নাম্বার প্রশ্নটাও কিন্তু সেম স্যার। দেখেন গিভ আপ দ্য গোস্ট, এই যে টু গিভ আপ দ্য গোস্ট, গোস্ট মানে ভূত, তাই না? টু গিভ আপ দ্য গোস্ট। তো এখন দেখেন
সুন্দর মতো করে সিরিয়াল করে দিলে সবই সিরিয়াল করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে বলছি কি স্যার, টু গিভ আপ দ্য গোস্ট শব্দের অর্থ কিন্তু ডাই। আপনারা যারা করবেন এভাবে আগে লিখবেন, কমেন্টসে সবাই লিখবেন এরকম যে স্যার এই টুটা থাকতে পারে নাও পারে, এরকম আইএনজি হতে পারে, জাস্ট এভাবে লিখবেন গিভ আপ দ্য গোস্ট। গিভ আপ দ্য গোস্ট, ময়রা ভূত হয়ে যায় না মানুষ, সেই টাইপের কথা মনে রাখবেন, সমান সমান ডাই, এভাবে লিখবেন সবাই কমেন্টসে যে গিভ আপ দ্য গোস্ট মানে কি স্যার, গিভ আপ দ্য গোস্ট মানে হচ্ছে ডাই, যেখানে টু ডাই, এই যে এখানে টু আছে এই জন্য এখানে টু লেখা আছে, এই আর কি, টুটা না দিলেও সমস্যা নেই। তাহলে গিভ আপ দ্য গোস্ট মানেও কি স্যার ডাই, একটু লিখবো সবাই, একটু লিখবো। 7 নাম্বারটা তখন বলেছি, আপনি হয়তো খেয়াল করেন নাই, 7 নাম্বারটা আমি 2 বার বলছি অলরেডি। 7 নাম্বারটাই কি বলছে প্রশ্নটা দেখেন, দ্য ওল্ড ম্যান কিকড দ্য বাকেট, মানে মারা গিয়েছে। তাহলে এই যে কিকের সাথে ইডি কেন লাগানো, কারণ ডাইড বুঝাইতে চাইছে তারা, যে লোকটা মারা গিয়েছে, এটার মানে কি পাস্ট টেন্সে আছে কিকড, এই জন্য এখানেও দেখেন এই যে এখানে ডাইড লেখা আছে, দেখছেন, এই আর কি। তাহলে সবাই একটু আগে যেটা বলছি এটা একটু লেখেন যে গিভ আপ দ্য গোস্ট মানে কি, গিভ আপ দ্য গোস্ট মানে ডাই, এটা লিখবেন সবাই, একটু লিখবেন সবাই সবাই, বাচ্চাদের মতো যেন পড়াইতে না হয় আপনাদেরকে। অনেক বাচ্চার বাবা মা কিন্তু আছেন এখানে অলরেডি। হ্যাঁ এই তো ঠিক আছে। এবার গিভ আপ দ্য গোস্ট মানে কি ডাই। হ্যাঁ, এইখানে আমরা এখন পর্যন্ত যতগুলা পড়ছি সবগুলার অর্থই হচ্ছে স্যার ডাই। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ এই তো ঠিক আছে। তাহলে গিভ আপ দ্য গোস্ট শব্দের অর্থ কি পেলাম আমরা, এটার অর্থ ডাই। নতুন করে জানলেন কারা কারা যে স্যার গিভ আপ দ্য গোস্ট মানে হচ্ছে ডাই। স্যার একটা কথা আছে, বলে ফেলেন একটা কথা, কি আছে স্যার? ফিচার্স অ্যানাউন্স কোনোটাই পাই না করতে, বললাম তো। তাহলে ঘোষণা দেখেন, না হলে যারা বুঝে তাদের কাছে একটু নেবেন। দয়া করে কেউ ফেসবুক লাইট চালাবেন না, আবার বলতেছি দয়া করে কেউ ফেসবুক লাইট চালাবেন না। ফেসবুক লাইটে আপনি সব অপশন পাবেন না, ওকে? ফেসবুক লাইটে থাকার কারণে সমস্যা হতে পারে। আচ্ছা, এরপরে আমরা একটু আসি স্যার, এইখান থেকে দেখবো এবার 9 নাম্বার থেকে। আমি একটু নিচে যেতে চাই কারণ এখানে আরো কিছু প্রশ্ন আছে যেটা 9 এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আমার জাস্ট বোঝানোর জন্য মেইন আপনাদের এটা নেওয়া, যে আপনারা যেন বুঝতে পারেন যে স্যার এই বিষয়গুলো কেন কমন হচ্ছে। আচ্ছা একটু খেয়াল করেন, এই যে অনেককে পাইছি যারা আজকে নতুন এই বিষয়টা জানলো, হাত তুলে দেখা হয়েছে। আচ্ছা এখন দেখেন এবার কি বলছে স্যার, অ্যাট। অ্যাটের সাথে কি যুক্ত হতে পারে? প্রথম কথা হচ্ছে স্যার আমরা একটা ওয়ার্ড জানি, আমি সেই ওয়ার্ডটাকে লিখে নিচ্ছি, পরে জাস্ট ইকুয়াল দিয়ে দিয়ে আপনারা লিখবেন। হ্যাঁ, আমি এখানে লিখতেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে কিছুদিন আগে এই ওয়ার্ডটা লিখে দিয়েছিলাম আমি, যে সামটাইম মানে কিছু সময়, আর এই কিছু সময়ের সাথে যখন একটা এস থাকে, এই সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, সামটাইমস মানে মাঝে মাঝে, দুইটা কথা। হ্যাঁ, সামটাইম মানে কিছু সময়, আর সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, মানে টাইমের সাথে একটা এস থাকবে। এবার দেখেন এর কিছু সিনোনিম জাস্ট দেওয়া আছে, যেমন অ্যাট সাথে টাইম না কিন্তু টাইমস লেখা আছে, টাইমস মানে এস আছে, এটা কমন রাখবো। তাহলে সামটাইমস, আর এখানে দিবেন কি স্যার, সমান সমান অ্যাট টাইমস, এভাবে লিখবেন আমার সঙ্গে। হ্যাঁ, সামটাইমস সমান সমান অ্যাট টাইমস, আমি বাংলাটা অলরেডি লিখেছি। ওকে, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস মেবি নিয়েছি। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন। এর আগে ট্রান্সলেশনের যে ক্লাসটা নেওয়া নিছি, দুইটা ক্লাস নিছি মেবি, ট্রান্সলেশনের নাকি ফ্রি হ্যান্ড রাইটিং এর সম্ভবত নিয়েছি 2-1টা ক্লাস। ওকে, 6 নাম্বারটা এখন চলে আসছি। 9 আপনি এখন বলতেছেন 6, ভাইয়া কখন ছিলেন এত সময়? একটু পরে আবার আসবো। হ্যাঁ, একটা শুরু করা অবস্থায়। আচ্ছা তাহলে কি বলছি, সামটাইমস, এরপরে কি আসছে স্যার, অ্যাট টাইমস। তাহলে সামটাইমস মানেও মাঝে মাঝে, অ্যাট টাইমস মানেও মাঝে মাঝে। নতুন যারা জানতেছেন তারা বিষয়গুলা নোট করবেন। আচ্ছা এরপরে আসেন স্যার, এবার বলছে অ্যাট টাইমস, এই যে টাইমের সাথে এস দেওয়া, হি লুজেস হিজ টেম্পার। টেম্পার মানে মেজাজ, সে মাঝে মাঝে তার মেজাজ হারিয়ে ফেলে, মানে রেগে যায়, এই আর কি। অনেকে ফিচার পায় না, কারণ বললাম তো তারা হয়তোবা ফেসবুক লাইট ইউজ করে। হ্যাঁ, যারা ফিচার পাচ্ছেন না তারা কি ফেসবুক লাইট ইউজ করতেছেন, এটা একটু বলবেন আমাকে। ওকে,
আচ্ছা এবার আসেন স্যার এট টাইমস মানেও মাঝে মাঝে। এবার আসেন ঠিক তার আরো একটা বিষয় আছে, সেটা কি স্যার এই যার একটা ফ্রেজ নাও অ্যান্ড এগেইন। এটা অনেকেই ভুল করে, নাও অ্যান্ড এগেইন মানে অনেকে মনে করে বারবার, বারবার আছে কিনা এখানে জানি না, ওই যে অফেন যেটা দেওয়া আছে অফটেন, তাই না? তাহলে নাও অ্যান্ড এগেইন মানেও মাঝে মাঝে, তাহলে আমরা এখানে আবার নিতে পারি স্যার নাও, নাও অ্যান্ড অ্যাগেইন, যেটা হচ্ছে মাঝে মাঝে, নাও অ্যান্ড অ্যাগেইন। আচ্ছা এটা গেল নাও অ্যান্ড এগেইন মানেও কি স্যার মাঝে মাঝে। আচ্ছা এরপরে ঠিক আসে না আরেকটু স্যার নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন শব্দের অর্থ মাঝে মাঝে, নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন এটার মানেও মাঝে মাঝে। আচ্ছা এইবার আসেন এটা ছাড়া আরেকটু চিন্তা করে দেখেন, যেটার মধ্যে দেওয়া আছে অফ অ্যান্ড অন, ও ডাবল এফ, যে অফ মানে বন্ধ করা, সেটার সাথে আছে অন। তাহলে আমি এখানে জাস্ট নিচ্ছি সমান সমানটা আমি ওইখানে দিচ্ছি, যেটা হচ্ছে স্যার অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন। ওকে এটা গেল। আচ্ছা এখন দেখেন অফ অ্যান্ড অন আপনি যখন পড়লেন, নাও অ্যান্ড দেন এটা অলরেডি এটার উত্তর মধ্যে। এবার প্রশ্নগুলা দেখে আসি, এই সবগুলা লিখিয়ে লাস্টে লিখতে পারেন এগুলোর অর্থ কি স্যার মাঝে মাঝে, অথবা এটাকে মাঝে মাঝে লিখে আপনি এভাবে এভাবে করে আলাদা নোট করতে পারেন, তখন দেখবেন এগুলা সুবিধা হচ্ছে বুঝতে। এবার একটু দেখি কিভাবে প্রশ্নটা আসছে। প্রথম প্রশ্নটা ছিল সেটা তো আমরা বলছি, এবার দেখেন দ্বিতীয় প্রশ্নটা 10 নম্বরে কি বলছে, হি ভিজিটস আস, সে বেড়াতে আসে এখানে, হি ভিজিট আস, এই যে এখানে বলছে সে আমাদের এখানে বেড়াতে আসে মাঝে মাঝে, যেটা বলছে নাও অ্যান্ড দেন। এই সেন্টেন্সে নাও অ্যান্ড দেন শব্দের অর্থ কি, এই যে একটা ওয়ার্ড আছে দেখেন অকেশনালি, অকেশনালি শব্দের অর্থ কিন্তু মাঝে মাঝে, তাহলে এটাও একটু নোট করে নিতে পারেন অকেশনালি। অকেশনালি শব্দটা কিন্তু স্পেলিং আকারে আসে, হ্যাঁ, ও ডাবল সি এ এস আই ও এন এ এল ওয়াই, যেটাকে দেওয়া আছে অকেশনালি মানেও মাঝে মাঝে, এটা মাঝে মাঝে আসে পরীক্ষাতে। মাঝে মাঝে যেহেতু আসে আপনার আর মাঝে মাঝে করে লাভ নাই, আপনার পুরাপুরি পড়তে হবে। আচ্ছা অকেশনালি এটা গেল, এটার মানেও মাঝে মাঝে। এবার আসেন স্যার এভরি নাও এন্ড দেন, এই এভরি নাও এন্ড দেন শব্দের অর্থ মাঝে মাঝে, এভরি নাও এন্ড দেন মানেও কি মাঝে মাঝে, যেটা অলরেডি এই যে এখানে দেখেন একটু আগে পড়ে আসছে না অকেশনালি, এইখানেও আবার আসছে অকেশনালি। তারপরে দেখেন 12 নাম্বার 12তেও কি বলছে অফ এন্ড অন, এটার মানেও কি স্যার মাঝে মাঝে, যেটা একটু আগে আমরা পড়ছি এভরি নাও এন্ড দেন। তাহলে অফ এন্ড অন মানেও মাঝে মাঝে, আর যতগুলো অপশন আছে তার মধ্যেও দেখেন লেখা আছে এই যে এভরি নাও এন্ড দেন, এটার মানেও মাঝে মাঝে, যেটা এইখানে আছে এভরি নাও এন্ড দেন। আবার দেখেন যদি 13 নম্বরে আসেন, সেখানেও কি বলছে এভরি নাও এন্ড দেন, এই শব্দটা আছে। তো এভরি নাও এন্ড দেন এই শব্দটার অর্থটাও আমাদের জানা হলো, যে এভরি নাও এন্ড দেন এটার মানেও কি মাঝে মাঝে, যেটা আবার দেখেন অপশনের মধ্যে কি আছে এখানে অকেশনালি। তাহলে আপনাকে মেইনলি বুঝতে হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এগুলার অর্থটা আপনি খেয়াল করেন। 9 নাম্বার 10 11 12 13 মানে এই 5টা প্রশ্ন আপনার সেম কোয়ালিটির, মানে একটা ওয়ার্ডকে কেন্দ্র করে করা হয়েছে। আর সেটা কি, সেটা হচ্ছে সামটাইমস মানে মাঝে মাঝে, ওইটাকে কেন্দ্র করে করা হয়েছে। তাহলে আপনি যখন পড়বেন আপনার কাজ হচ্ছে ওই একটা ওয়ার্ড লিখবেন মাঝে মাঝে, এরপরে সেটার হাত পাও দিবেন। আমি যেমন বলি যখন আমরা আমাদের সময় করতাম, সেটা হচ্ছে এরকম লিখবেন প্রথমে বাংলাটা, যে মাঝে মাঝে, এবার এখান থেকে এরকম হাত পাও তুলবেন, এবার এখানে একটা ওয়ার্ড লিখবেন, এখানে একটা ওয়ার্ড লিখবেন, এখানে একটা ওয়ার্ড লিখবেন, এখানে একটা ওয়ার্ড লিখবেন, এভাবে করে নোট করবেন খাতায়। নোট করে এরপর অবশ্যই অবশ্যই সবাই প্রয়োজনে আমার কাছে পাঠাই দিবেন। ওই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি না ক্লাসের শুরুতে, আমি দেখবেন আপনাদের এটা পোস্ট করে দিব, সমস্যা নাই, যে কে কে নোট করে দিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন, আমি এটাকে পোস্ট করে দিব আমাদের পেজে, যাতে বুঝতে পারবো যে আসলে কারা কারা অ্যাটেনটিভ খুব বেশি। আচ্ছা তাহলে হিসাবটা হচ্ছে পড়ার সিস্টেমটা, আপনি একটা ওয়ার্ড নেবেন ওইগুলা আবার লিখে দিবেন, ওয়ার্ড নেবেন আবার ওইগুলা লিখে নেবেন, মানে এরকম হাত পা দিয়ে যেটা বললাম, তাতে দেখবেন যে আপনার অনেকটা কাভার হয়ে যাবে। এবং টেনশনের কিছু নাই যে স্যার এখন 13 পর্যন্ত আসছি আমরা, এই 1 থেকে 13 পর্যন্ত অনলি 2টা ওয়ার্ডকে কেন্দ্র করে সবগুলা কথা হয়েছে, একটা হচ্ছে ডাই আর একটা হচ্ছে সামটাইমস। এই পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার? পঁচিশ মতো আমার জানা মতে, বুঝি না সেটা কি?
10 নাম্বারটা অলরেডি বলেছি স্যার, নাও অ্যান্ড এগেইন এটার মানেও মাঝে মাঝে স্যার, নাও অ্যান্ড এগেইন শব্দের অর্থ মাঝে মাঝে। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা নেক্সটে যাব। হ্যাঁ, ক্লাস আরো বেশি হয়েছে, 25টা না, অনেকগুলা ক্লাস ডাউনলোড দেওয়া আছে, এখন আমি আপলোড দেই নাই। অনেকগুলা ক্লাস, আপনি শুধু ক্লাসের 25টা গুইনা যদি দিয়ে দেন তাহলে হবে না। হ্যাঁ, এই যে নাসরিন আক্তার যেভাবে লিখছে ঠিক এভাবে করে আপনারা নোট করবেন। হ্যাঁ, নোট করে জাস্ট আমাকে ওই যে বললাম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, হ্যান্ড রাইটিং সুন্দর করে কালার রাইটিং দিয়ে, দেখবেন আপনার লেখা ভাইরাল হয়ে গেছে, পুরো এলাকাতে আমি ভাইরাল করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, তো যাই হোক এই পর্যন্ত আমরা ক্লিয়ার। আমরা নেক্সটে যাই, নেক্সটে আমাদের দেখা যাক কি আছে। আমি জাস্ট আপনাদেরকে আসলে পড়ানোর সিস্টেমটা দেখাইতে চেষ্টা করছি, কারণ অনেকগুলা আছে, সবগুলো তো আমাদের পক্ষে এভাবে দেখানো সম্ভব না। বাট আমি সিস্টেমটা দেখাই দিলে মেমোরাইজিং পার্ট, মুখস্থ পার্ট আপনি মুখস্থ করে ফেলতে পারবেন খুব সহজে। আর আপনার মুখস্থ করার ক্যাপাসিটি আপনি আমার থেকে ভালো বুঝেন যে কিভাবে মুখস্থ রাখা যায়। ওকে, আগেরটা কত নম্বর ছিল? 81, তাই না? 81, 82। আচ্ছা এবার আসেন স্যার, যে ওয়ার্ডটা আসছে এবার একটা ওয়ার্ডকে কেন্দ্র করে আসছে, সেটা হচ্ছে আভিজাত্য, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি আভিজাত্য, তাই না? আভিজাত্য, ওকে। আচ্ছা আভিজাত্য যেটা, এটাকে বলা হয় ব্লু ব্লাড। হ্যাঁ, ব্লু ব্লাড শব্দের অর্থ আভিজাত্য। আর একটা হচ্ছে ব্যাড ব্লাড মানে শত্রুতা, যদিও ব্যাড ব্লাড শব্দটা এখানে আছে। তো ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য, যেটাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। এই অ্যারিস্টোক্রেসি পরীক্ষাতে কিন্তু অনেকবার আসছে। অ্যারিস্টোক্রেসি শব্দটা, ব্রুক্রেসি আসছে, অ্যারিস্টোক্রেসি আসছে, এই শব্দগুলা বারবার আসে। ওকে, তো যেটা বলছিলাম যে অ্যারিস্টোক্রেসি শব্দটা আগে লেখেন কমেন্টসে, যে অ্যারিস্টোক্রেসি শব্দের অর্থ কি? অ্যারিস্টোক্রেসি শব্দের অর্থ ব্লু ব্লাড। ওকে, ব্লু ব্লাড। আর যার অর্থ বললাম একটু আগে আমরা তো সময়, আভিজাত্য। ওকে, অর্থাৎ সমাজের উঁচু শ্রেণীতে যারা বসবাস করে তাদেরকে মূলত বলা হয়ে থাকে ব্লু ব্লাড। অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করা। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, খেয়াল করেন যে এই পর্যন্ত আমরা দেখছি এটা আসছে ব্লু ব্লাড। হি ইজ প্রাউড অফ হিজ অ্যারিস্টোক্রেসি, হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড, মানে সে তার আভিজাত্য নিয়ে অনেক বেশি গর্বিত। 16 নম্বর প্রশ্নটা কি বলছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ব্লু ব্লাড শব্দের যে ফ্রেজটা, এটার মিনিংটা কি আপনার কাছে সেটা জানতে চেয়েছে। আচ্ছা তাহলে ব্লু ব্লাড এটার অর্থ কি বলছি একটু আগে? আভিজাত্য। এটা আবার দেখেন নিচের দিকে গিয়ে এই শব্দটা আসছে অ্যারিস্টোক্রেটিক বার্থ, মানে নোবেল বার্থ বলা হইতে পারে, মানে সমাজের আভিজাত শ্রেণীতে জন্মগ্রহণ করা। ওই যে একটু আগে বললাম স্যার একটা কথা, সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করা, এটাকে বলা হয় আভিজাত্য। আচ্ছা এরপরে দেখেন এই পর্যন্ত যদি হয় এই দুইটা প্রশ্ন, মানে তিনটা প্রশ্ন টোটাল, দ্য এক্সপ্রেশন ব্লু ব্লাড মিনস, তাহলে ব্লু ব্লাড মানে কি? এই যে এখানে নিচে দেখেন নোবেল বার্থ কথাটা লেখা আছে, তাহলে নোবেল বার্থ, ব্লু ব্লাড আর অ্যারিস্টোক্রেসি তিনটা শব্দই সেম। তাহলে আপনি জাস্ট এভাবে করবেন, আমি যদি বলি নোবেল বার্থ ইকুয়াল টু ব্লু ব্লাড, আর একটা বলছি স্যার অ্যারিস্টোক্রেসি। হ্যাঁ, এইটা টোটাল এই যে তিনটা দেখতেছেন, এই তিনটা অর্থ হচ্ছে আপনার সেম মিনিং বহন করে। তাহলে এইভাবে একটু লিখে ফেলবেন, নোবেল বার্থ, ব্লু ব্লাড, আর একটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি।
এই পর্যন্ত একটু লিখে ফেলবেন সবাই, আমরা তারপরে নেক্সটে চলে যাব। আরো একটা কিন্তু তখনই আমি দেখাচ্ছি, দেখেন ব্লু ব্লাডের পাশে কি ছিল, ব্যাড ব্লাড মানে শত্রুতা, যেটা আবার ঠিক 18 নাম্বারেই বলে ফেলছে স্যার। ব্যাড ব্লাড মানে কি? ব্যাড ব্লাড মানে বলছি শত্রুতা। তাহলে আমরা যদি দেখি স্যার ব্যাড ব্লাড, এই ব্যাড ব্লাড শব্দের অর্থ বলছি শত্রুতা, তাই না? যেটাকে বলা হয় শত্রুটাকে এনমিটি। তাহলে আমরা বলতে পারি এভাবে স্যার, ব্যাড ব্লাড ইকুয়াল টু এনমিটি, শত্রুতা। ওকে, নিচে আরো আছে হয়তো, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ব্যাড ব্লাড। এই যে ব্যাড ব্লাড মিনিংটা আবার কি আসে স্যার? এই যে অ্যানিমোসিটি, এনমিটি এবং অ্যানিমোসিটি সেম জিনিস। হ্যাঁ, এইটা সরি এটা না, মানে এই দুইটা আর এই তিনটা ভিন্ন ভিন্ন রকম, বাট সেম মিনিং বহন করে। তাহলে এনমিটি পাশে আবার লিখে নিব ওইটা অ্যানিমোসিটি। তাহলে তিনটা ওয়ার্ডের মানেই হচ্ছে শত্রুতা। ঠিক আছে, একটু এভাবে লিখে নেবেন, ব্যাড ব্লাড, এনমিটি, অ্যানিমোসিটি, এই সবগুলোর অর্থই হচ্ছে কি স্যার? শত্রুতা। ঠিক আছে, শত্রুতা। আবার মাঝে মাঝে কিন্তু এইগুলার বিপরীত শব্দ আসে। ব্যাড ব্লাডের বিপরীত শব্দ কি স্যার? শত্রুতার বিপরীত শব্দ কি? মিত্রতা, যেটাকে বলা হয় ফ্রেন্ডশিপ, তাই না? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার? তাহলে আমরা নেক্সটে যাব। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টসে জানিয়ে দিব যে এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে। এরপরে বলছে যে অ্যাস্টিক মানে একটানা, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি একটানা, তাই না? ক্লিয়ার দেখতে পাচ্ছেন মেবি। আচ্ছা, একটু দেখি তাহলে এবার কি বলছে আমাদের। তো প্রথমেই অ্যাট স্টেজ শব্দের অর্থটা নিয়ে নেই আমরা, যে অ্যাট স্টেজ স্টিচ শব্দের অর্থ একটানা। ওকে, আচ্ছা। এখন দেখেন এই যে আমাদের এটা বলছে যে একটানা, আপনি জাস্ট একটানা লিখলেন, এরপরে সমান সমান দিয়ে লিখতে লিখতে থাকলেন যখন পড়বেন। আচ্ছা, এখন ধরেন এখানে যে আমাদের বলছে যে স্টিচ মানেটা কি বলছে স্যার? একটানা। এখন এই একটানার মধ্যে প্রথমেই দেখেন একটানা যেটাকে বলা হয়েছে উইদাউট ব্রেক, মানে কি? বিরতিহীন, বিরতিহীন। তাহলে ফার্স্টে আপনি এখানে জাস্ট, এটা কিন্তু ফ্রেজ না, ডিরেক্ট মিনিং বলছে যে উইদাউট ব্রেক, এটার মানে হচ্ছে অ্যাট স্টিচ। আচ্ছা, এটা গেল। তারপরে বলছে কি দ্বিতীয় প্রশ্ন, যে আই ক্যান ওয়াক 5 মাইলস অ্যাট স্টিচ, মানে আমি একটানা 5 মাইল হাঁটতে পারি। এট লং লাস্ট কিন্তু এরকম না, এট লং লাস্ট মানে হচ্ছে দীর্ঘকাল স্থিতিশীল হবে এরকম। হ্যাঁ, অল অ্যান্ড সানডে মানে হঠাৎ। এরপরে বলছে এট দ্য সেম টাইম মানে একই সময়, একই সময়। আর একটানা, দুইটা কিন্তু এক না। আচ্ছা, এরপরে আসছেন মানে আরো দুইটা আসে, তাহলে এই দুইটা গেল স্যার। এই অংশটা হচ্ছে খুব ইজি অংশ। আচ্ছা, এরপরে আসেন 31। এখানে বলছে এ পিস অফ কেক, যেটাকে বলা হয় খুবই সহজ। এ পিস অফ কেক মানে কি স্যার? হাতের মুয়া, বলে নাই এটা কি মামুর হাতের মুয়া নাকি? সেই মুয়া। এ পিস অফ কেক মানে হচ্ছে খুবই ইজি বিষয়,
খুবই সহজ কাজ, যেটা আপনি খুব ইজিলি সম্পাদন করতে পারেন। তাহলে এখানে বলছে পিচ অফ কেক শব্দের অর্থটা কি? ফার্স্টে উত্তরটা দেওয়া আছে, দেখেন, আ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড, যেটা খুবই সহজে করা যেতে পারে, এই যে ভেরি ইজিলি। তাহলে এমন কাজ যেটা খুব সহজেই করা যেতে পারে, এটাকে বলা হয় কি বলছি, পিচ অফ কেক, যেটাকে যদি আমরা বলি তাহলে হচ্ছে স্যার সহজ সহজ কাজ। ওকে, তাহলে পিচ অফ কেক শব্দের অর্থটা লিখে নেবেন, সহজ কাজ। আমি একটানা 5 মাইল পথ হাঁটতে পারি। 5 মাইল মানে কয় কিলোমিটার? এটা কি জানেন? 1 মাইল সমান সমান কত কিলোমিটার? মাইল সমান কত কিলোমিটার? একজন বলছে 3 কিলোমিটার। 1 মাইল সমান সমান 3 কিলোমিটার নাকি? খাইছে ধরা। কেউ কেউ আছে আবার এখন গুগল মামার কাছে জিজ্ঞাসা করবে, একটু সার্চ দিয়ে দেখি যে 1 মাইল ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন কিলোমিটার। হ্যাঁ, ওই যে 1.6 কিলোমিটার একজন বলছে, আরেকজন বলছে 1.6 কিলোমিটার, অনেকেই। 1 মাইল সমান সমান কত কিলোমিটার? হুম, আচ্ছা, যাই হোক, অন্য অন্য অংশে চলে আসছি আমরা। আচ্ছা, তাহলে এটা গেল স্যার এ পিচ অফ কেক শব্দের অর্থ কি বলছি? এ পিচ অফ কেক শব্দের অর্থ সহজ কাজ। আচ্ছা, এরপরে আসেন স্যার 32 নম্বরে আমাদের যে কথাটা বলছে সেটা হচ্ছে অল বাট। অল বাট শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি। কি স্যার? কাছাকাছি, অথবা আমরা আমাদের ভাষায় বলি প্রায়। অল বাট শব্দের অর্থ প্রায়, একটা হচ্ছে প্রায় বা কাছাকাছি, এটাকে বলা হয় অল বাট। একটা গান আছে না, তুমি আছো আমি আছি দুজনেই কাছাকাছি, সেই কাছাকাছি, এটা হচ্ছে অল বাট, অর্থাৎ প্রায় বা কাছাকাছি, যেটা হচ্ছে টোটাল অল বাট। এখানে একটা আসছে, এখানেও একটা আসছে, আর এই যে দেখেন এটা নিয়ারলি, নিয়ার মানে কাছে, নিয়ারলি মানেও কাছাকাছি। তাহলে অল বাট সমান সমান আমরা নিতে পারি স্যার নিয়ারলি, যেটা হচ্ছে মূলত অল বাট। অল বাট মানে কাছাকাছি, মানে বাট মানে কিন্তু, বুঝছেন আমার কথাটা? অল মানে সব। মানুষ বলে না আমি তো সব কাজ করছি, কিন্তু কি যেন একটা বাদ আছে, তার মানে সবই করে ফেলছে, সে সামান্য একটু কিছু বাদই আছে, এটাকে বলা হয় কাছাকাছি, এই টাইপের কথাটা, যে অল বাট মানে কাছাকাছি। এরপরে দেখেন বলছে দে সেল বুকস এট রাউন্ড রেট হিয়ার। এট রাউন্ড রেট শব্দের অর্থ কি? রাউন্ড ফিগার শুনছেন কখনো? রাউন্ড ফিগার, আর এখানে আছে রাউন্ড রেট। রাউন্ড রেট মানে হচ্ছে ফিক্সড প্রাইস, মনে রাখবেন। রাউন্ড রেট মানে কি? ফিক্সড প্রাইস, মানে এক দর, এক দর, এটাকে একদমও বলে থাকে, অথবা ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস এটা। ঠিক আছে, রাউন্ড রেট শব্দের অর্থ ফিক্সড প্রাইস। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত একটু ক্লিয়ার করে ফেলি লিখে।
হ্যাঁ, একটু লিখে ফেলবো সবাই যে ফিক্সড প্রাইস, রাউন্ড রেট মানে কি ফিক্সড প্রাইস। ঠিক আছে। হুম, আচ্ছা আমরা তাহলে এর পরবর্তীতে চলে যাব স্যার। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, নেক্সট যে অংশ সেখানে যাব আমরা। নেক্সট কি আছে? দেখেন পরে বলছে কি স্যার, পরের প্রশ্নটা ছিল এরকম, দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম অ্যাট লার্জ। অ্যাট লার্জ সম্ভবত 45তম বিসিএস আসছিল এই পরীক্ষাটা, যেটা অর্থ স্বাধীনভাবে, মুক্তভাবে। প্রশ্নটা ছিল এরকম, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ড্যাশ, অর্থাৎ পাখি আকাশে ওড়ে কিভাবে? মুক্তভাবে, স্বাধীনভাবে। যেটা ছিল এই যে অ্যাট লার্জ। এই অ্যাট লার্জ শব্দের অর্থ, অ্যাট লার্জ শব্দের অর্থ কি স্যার? অ্যাট লার্জ মানে কেউ যেন ভাইবেন না যে বড়, হ্যাঁ, স্বাধীনভাবে, স্বাধীন ভাবে, যেটা সমান সমান আপনি লিখতে পারেন ফ্রিলি। ওকে, ফ্রিলি। এই যে এখানে অলরেডি দেওয়া আছে অ্যাট লার্জ শব্দের অর্থ স্বাধীনভাবে বা ফ্রিলি। আবার দেখেন এই যে এখানে বলছে বিটস, অর্থাৎ বাদুর পাখি আছে না, মুভ অ্যাট ড্যাশ ইন দ্য ফরেস্ট, মানে জঙ্গলের মধ্যে সে কি করতে পারে? পশুরা, সরি এটা বিস্ট আর কি, সরি বিট বলছি আমি, ব্যাট মনে করেছিলাম, বিস্ট অর্থাৎ পশুরা জঙ্গলে মুক্তভাবে চলাফেরা করে, যে এখানে স্বাধীনভাবে লেখা আছে। যেটা এখানে অ্যাটটা দেওয়া আছে, আপনাকে এখান থেকে দিতে হবে অ্যাট লার্জ। মানে বুঝছেন যে অ্যাট ফ্রি ভাবতে পারে অনেকে মুক্ত দেখে, বাট এটা হচ্ছে অ্যাট লার্জ। ওকে, আচ্ছা এইটা গেল অ্যাট লার্জ, এটাও গেলো অ্যাট লার্জ। দুইটা অংশ আমরা পাইলাম। ঠিক আছে, দুইটা প্রশ্ন সেম জায়গা থেকে আসছে। আচ্ছা তারপর একটা প্রশ্ন আছে, হি সিমস অ্যাগ্রেসিভ বাট at bottom he is a kind and good nature। আচ্ছা যাই হোক, at bottom শব্দের অর্থ মূলত ভিতরে ভিতরে, যেটাকে বলে প্রকৃত পক্ষে, আসলে, ভিতরে ভিতরে। আমরা জাস্ট এখানে নিতে পারি স্যার প্রকৃত, প্রকৃত পক্ষে অর্থাৎ আসলে। অনেক সময় বলা হয়েছে কি দেখেন, হি সিমস অ্যাগ্রেসিভ, তাকে রাগান্বিত মনে হয়, বাট কিন্তু অ্যাট বটম ভিতরে ভিতরে বা প্রকৃত পক্ষে হি ইজ এ কাইন্ড অ্যান্ড গুড ন্যাচার্ড, সে একজন দয়ালু এবং ভালো ব্যবহারের মানুষ, যেটাকে বলা হচ্ছে গুড ন্যাচার্ড। ঠিক আছে, এরপরে আসেন স্যার, এটা পর্যন্ত যদি আমরা যাই, এরপরে বলছে অ্যাট এ লো ইভ। অ্যাট এ লো ইভ শব্দের অর্থ নিম্নমুখী। হ্যাঁ, শেয়ার বাজারের দাম অনেক সময় নেমে যায়, সেটা বলা হয় দ্য রেট অফ শেয়ার মার্কেট, অথবা দ্য প্রাইস অফ শেয়ার মার্কেট ইজ অ্যাট এ লো ইভ। তাহলে লো ইভ শব্দের অর্থ হচ্ছে কি স্যার? নিম্নমুখী, নিম্নমুখী অর্থাৎ নিচে নামতেছে, কন্টিনিউয়াস এরকম। যেটা দেওয়া আছে স্যার ডিক্রিজিং। হ্যাঁ, তাহলে অ্যাট এ লো ইভ সমান সমান আমরা লিখে নিব ডিক্রিজিং, যেটা সরাসরি যে বাংলা আকারে প্রশ্ন আসছে যে অ্যাট এ লো ইভ শব্দের অর্থ নিম্নমুখী, ক্রমহ্রাসমান, এটাকে বলা হয় অ্যাট এ লো ইভ মানে ডিক্রিজিং। তাহলে লিখবেন অ্যাট এ লো ইভ ইকুয়াল টু ডিক্রিজিং। পড়ার স্টাইল চেঞ্জ করবেন, এতগুলা এই যে বাকি যে অপশনগুলো সেগুলো পড়ার দরকার নাই, জাস্ট ওয়ার্ডটা পড়বেন, উত্তর পড়বেন, ওয়ার্ড পড়বেন, উত্তর পড়বেন, এরকম করে সবগুলাকে কানেক্ট করে এক জায়গায় নিয়ে আসবেন। মুখস্থ পাঠ সাধারণত বই থেকে না পড়ে, বই থেকে নোট করে নোট থেকে পড়বেন। পরীক্ষায় যাওয়ার আগে একটু নোটটা চোখ বুলাই যাবেন, তাহলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট টু গেট এভরিথিং কমন ইন ইয়ার এক্সাম হল, দেন অফকোর্স ইউ হ্যাভ টু মেক ইউর প্ল্যান, দেন ইউ শুড রিড। একটা বিষয় মনে রাখবো যে যখন আমরা ক্লিয়ার কোনো কিছুকে পেজের মধ্যে রাখবো, এই আশেপাশের হাবিজাবি ময়লা আবর্জনা চোখের সামনে পড়বে না, তখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপর একটু দেখি আমরা যে পরের অংশটা আমাদের কি বলছে। এইটা আচ্ছা একটু দেখি তাহলে। বলছে অ্যাট অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট ওয়ান্স শব্দের অর্থ হঠাৎ করে। অল অ্যাট ওয়ান্স মানে হঠাৎ করে। ঠিক আছে, অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ করে, যেটাকে বলা হয় সাডেনলি। অল অ্যাট ওয়ান্স, এটা নিয়ে অনেকবার আসছে পরীক্ষাতে।
একজন লিখছে অলরেডি ভিতরে ভিতরে। তাহলে একটু দেখে আসি স্যার আমরা পরে। অ্যাট ওয়ান্স থ্রো, এটা এইটা উপরেরটা সরি, যে অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ করে, যেটাই যেখানে দেওয়া আছে সাডেনলি, অল অন এ সাডেন এরকমও কথা আসে। অল অন এ সাডেন মানেও হঠাৎ করে, হ্যাঁ, অল অন এ সাডেন, এই যে এরকম কথাটা, যে অল অন আ সাডেন, এটার অর্থ হঠাৎ করে, অল অন আ সাডেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন বলছে অ্যাট লো ইভের পরে অ্যাট স্টোনস থ্রো। অ্যাট স্টোনস থ্রো শব্দের অর্থ অল্প দূরে, অল্প দূরে। অ্যাট স্টোনস থ্রো, এটা পরীক্ষাতে অনেকবার আসছে। অ্যাট স্টোন থ্রো অল্প দূরে কিভাবে বুঝবেন? অ্যাট স্টোন মানে কি? পাথর, অর্থাৎ আপনি একটা পাথর ছুঁড়ে মারলে যতটুকু দূরে যায় এটাকে বলা হয় অল্প দূরে। অ্যাট স্টোনস থ্রো, যেমন আমি যদি বলি সে আমার বাড়ির পাশেই বসবাস করে, তখন বললে কত দূরে, তখন আমি বলবো হি লিভস অ্যাট স্টোন থ্রো অফ মাই হাউস, মানে সে আমার বাড়ি থেকে অল্প দূরেই বসবাস করে, মানে পাথর ছুঁড়ে মারলেও তার বাড়ি গিয়ে পৌঁছাবে, এটা অল্প দূরে। তাহলে অ্যাট স্টোনস থ্রো মানে অল্প দূরে, ওকে। আচ্ছা, এরপরে বলছে অ্যাট এ স্টোনস থ্রো সঠিক অর্থ কি? পাথর ছুঁড়ে মারা, এই যে লেখা আছে, পাথর দিয়ে বানানো, নিকটে নাকি দূরে? এই অল্প দূরে মানেই কিন্তু নিকটে স্যার, বেশি দূরে না, ওকে। অল্প দূরে মানে কি? নিকটে। ফুল আঁকাই দিলাম, তারপরে এটাকে ভ্রমর বানাই দিলাম, এরপরে মৌমাছি। এরপরে আবার নিচে আছে দেখেন অ্যাট দ্য আউটসেট। অ্যাট দ্য আউটসেট শব্দের অর্থ কি? অ্যাট দ্য আউটসেট শব্দের অর্থ শুরুতেই, হ্যাঁ শুরুতেই। অ্যাট দ্য আউটসেট শব্দের অর্থ যেখানে লেখা আছে প্রারম্ভে, প্রারম্ভে, বা অ্যাট দ্য আউটসেট মানে কি? শুরুতেই, যেটা লেখা আছে প্রারম্ভে, এট দ্য বিগিনিং বলা যায়, এট দ্য আউটসেট বা এট দ্য বিগিনিং। যেমন সেট আউট শব্দের কিন্তু আলাদা একটা অর্থ আছে, সেট আউট মানে যাত্রা করা, আর আউটসেট বা এট দ্য আউটসেট শব্দের অর্থই শুরুতে বা এট দ্য বিগিনিং অথবা প্রারম্ভে, যেটাই রাখি আমরা, বা শুরুতে, এট দ্য আউটসেট, ঠিক আছে। ভাইয়া এই কথা যদি এখনো বলেন যে আগের ক্লাসগুলোর ভিডিও পাই না, সবাই তো বললাম যে অনেকেই বলে দেখছে, আপনি ফিচার্ড অপশনটা একটু দেখেন, হ্যাঁ ফিচার অপশন দেখেন অথবা অ্যানাউন্সমেন্ট অপশনটা দেখেন, সেখানে পেয়ে যাবেন, ওকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে গেলাম, ওকে। পরের যেটা, এটা কিন্তু অলরেডি আমাদের জানা আছে, অলরেডি আমরা অনেকে এটা জানি, অ্যাপেল অফ ওয়ান্স আই, নয়নের মণি, এটা সবাই জানে কম বেশি আমার যতটুকু ধারণা।
অ্যাপল অফ আইস পরীক্ষাতে এভাবেই আসে যে অ্যাপল অফ আইস শব্দের অর্থ কি? অ্যাপল অফ আইস শব্দের অর্থ হচ্ছে প্রিয় পাত্র, প্রিয় জিনিস, অথবা যেটাকে বলে নয়নের মণি। নয়নের মণি, এটাকে বলা হয় অ্যাপল অফ আইস। ঠিক আছে, আচ্ছা একটু দেখি তারপরে। তাহলে এটা গেল স্যার অ্যাপল অফ ওয়ান্স আই শব্দের অর্থ কি? এটাকে বলা হচ্ছে, যেটা বললাম যে খুবই প্রিয় একজনের, যেটা দেখেন দেওয়া আছে এক্সট্রিমলি ফেভারিট, যেটা খুবই প্রিয় কারো। এরপরে আবার একটা বলছে অ্যাপল অফ ডিসকর্ড, মানে বিবাদের বিষয়, যেটাকে বলা হয় মারামারির বিষয়, ঝগড়ার বিষয়, শত্রুতার বিষয়। ডিসকর্ড মানে হচ্ছে দ্বন্দ্ব। ডিসকর্ড মানে কি স্যার? দ্বন্দ্ব। তাহলে ডিসকর্ড মানে যেহেতু দ্বন্দ্ব কথাটা বলছে, তাহলে অ্যাপেল অফ ডিসকর্ড শব্দের অর্থ হচ্ছে কোন আপেলটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, মারামারি হয়েছে, বা কোন বিষয়টা নিয়ে মারামারি হয়েছে এমন কথাটা বোঝানো, যেটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব। যেমন অ্যান অবজেক্ট অফ কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া করা, অর্থাৎ ঝগড়ার বিষয় বা দ্বন্দ্বের বিষয়, এটাকে বলা হয় অ্যাপেল অফ ডিসকর্ড। এরপরে এখানে দেখেন আরেকটা বলছে অ্যাপেল অফ ডিসকর্ড মিনিং। এখন বলছে কি স্যার 44 থেকে এত পর্যন্ত হয় নাই, তাহলে নেক্সট একটা পেজ বাদ গেছে। বাদ গেলে কিচ্ছু নাই ভাইয়া, কারণ এটা আগেই বলছি যে আমি আপনাদেরকে মুখস্থ করাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি কিভাবে পড়বেন। জাস্ট এটা আমি হয়তোবা শেষ করতাম, কিন্তু আরো কিছু সময় থাকছি এই জন্য, কারণ আপনাকে এটা মুখস্থ করতে হবে নিজেরটা। আমি জাস্ট পড়ার স্টাইলটা বলে দিচ্ছি যে এরকম। আচ্ছা, এটা আমি 44 দেখতে পাচ্ছি না, তারপরে আসি 45-এ। ইউ আর ড্যাশ এ গুড ম্যান। আচ্ছা, ইউ আর ড্যাশ এ গুড ম্যান মানে তুমি সর্বোপরি একজন ভালো মানুষ, যেটা দেওয়া আছে অ্যাট অল। অ্যাট অল মানে মানে সর্বোপরি, আগাগোড়া, যেটাকে বলা হয় আপাদ মস্তক। অ্যাট অল চাইলে লিখতে পারেন আপাদ মস্তক, এই কথাটা নিশ্চয়ই শুনেছেন। এর অর্থ কি? যে আগাগোড়া তুমি একজন ভালো মানুষ, সর্বোপরি তুমি একজন ভালো মানুষ। ঠিক আছে, এটাকে বলা হয় এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে। স্যার ইউটিউবটা দেন, ইউটিউবে ইংলিশে এভাবে লিখবেন হাবিব স্যার, হাবিব, তারপরে লিখবেন এরকম করে স্যার, তাহলে ইউটিউবে পেয়ে যাবেন। হ্যাঁ, আর তারপরে আমি প্রয়োজনে গ্রুপে আজকে লিংক শেয়ার দিয়ে দিব আবার, সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন, তাহলে পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবেন। ওকে, ইউটিউব দিয়ে দিব, সমস্যা নেই। উম্মে সালমা বলছি তো এটা। আচ্ছা, তারপরে আসেন স্যার, এ বলছে কি দ্য থিফ ওয়াজ কট অ্যাট। একটা কথা আমরা বলি আমাদের ভাষায় কি স্যার, সেটা হচ্ছে রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা পড়া, তাই না? সেই হাতে নাতে ধরা পড়া, এটা হচ্ছে কট দিয়েও করা, যে কট অ্যাট লেন্থ। কট অ্যাট লেন্থ শব্দের অর্থ হাতে নাতে ধরা পড়া। কট অ্যাট লেন্থ মানেও কি হাতে নাতে ধরা পড়া, যেটাকে বলা হয় চোরটা অবশেষে ধরা পড়লো। অথবা এই যে অ্যাট লেন্থ দিতে পারেন, অ্যাট লেন্থ, যেটাকে আমরা আমাদের ভাষায় অনেক ক্ষেত্রে বলি অ্যাট লাস্ট, মানে অবশেষে, সেটাকে অ্যাট লেন্থ বলা যায়, মানে ফাইনালি। অ্যাট লেন্থ মানে ফাইনালি। আচ্ছা, তারপরে কথাটা বলছে দ্য প্রিন্সিপাল ইজ ড্যাশ ইন দ্য কলেজ, সর্বে সর্বা, অল ইন অল, অর্থাৎ সর্বে সর্বা মানে কি প্রধান, তিনি সবকিছু, এটাকে বলা হয় অল ইন অল। সবকিছুই হচ্ছেন আমাদের যেমন ছিলেন প্রাইম মিনিস্টার, তিনি। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সিরিয়ালি দিলে কালকে যারা যুক্ত হবে তারা তো আবার পাবে না, পরশুদিন যারা যুক্ত হবে তারা আবার পাবে না। এটা ঝামেলা আছে ভাই, মনে হয় যে বিষয়টা ইজি, আপনি পাবেন, অন্যরা পাবে, পরে যারা আছে তারা আবার পাবে না, আমি তখন আবার দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমরা তখনই দিতে পারবো যখন কোর্সটা শেষ হয়ে যাবে, তখন দিতে পারবো, যখন আর এই গ্রুপে কাউকে যুক্ত করার সুযোগ দেওয়া হবে না, যখন আমরা তখন এখানে সিরিয়াল ধরে দিতে পারবো। ওকে, আগের ভিডিওর ক্লাসগুলো পাবেন ফিচার্ড অপশনে, আমাদের যে ফিচার্ড একটা অপশন আছে সেখানে। আচ্ছা, এটার পরে দেখেন 48-এ কি বলছে, অ্যাসিড টেস্ট মানে অগ্নি পরীক্ষা। অ্যাসিড টেস্ট মানে কি স্যার? অগ্নি পরীক্ষা, বাস্তব পরীক্ষা, অর্থাৎ এখানে দেওয়া আছে রিয়েল টেস্ট। এই যে অ্যাসিড টেস্ট হচ্ছে রিয়েল টেস্ট। অ্যাসিড টেস্ট শব্দের অর্থ কি? রিয়েল টেস্ট, অথবা প্র্যাকটিক্যাল টেস্ট কথাটাও আমরা দিতে পারতাম, বাট এখানে নেই, মানে যেটাকে বলা হয় বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে করা। এরপরে দেখেন 49-এ কি বলছে আমাদের, 49-এ বলছে আওয়ার অফ কন্ট্রারি থিংস। কন্ট্রারি শব্দের অর্থই হচ্ছে বিরোধী। কন্ট্রারি শব্দের অর্থ কি? বিরোধী। অনেক সময় বলে যে কন্ট্রাডিকশন মানে হচ্ছে কি বিরোধ, কন্ট্রাডিকশন বা বিরোধ। আচ্ছা, এখন ধরেন কন্ট্রাডিক্টরি না বলে বলছে কন্ট্রারি। অ্যাওয়ার অফ কন্ট্রারি থিংস মানে হচ্ছে বিরোধ কোনো বিষয়ে, সেটা বলা হচ্ছে এই যেখানে দেওয়া অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট শব্দের অর্থ
একই সাথে দুইটি বিপরীত অনুভূতি বিদ্যমান থাকে এটাকে বলা হয় অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট মানে কি, আছে না, যেমন আমার এখন নিজের অনুভূতি হইতেছে, সেটা কি জানেন? বললে হয়তো বলবেন স্যার একসাথে দুইটা। আমার গরম লাগতেছে আবার শীত করতেছে, আমি এই জন্য মাঝে মাঝে এসিটা অফ করতেছি, এখন যেমন অফ করে রাখছি, একটু আগে আবার অন করে রাখছিলাম, অর্থাৎ একসাথে দুইটা অনুভূতি আসলে এটাকে বলা হয় কি, অ্যাম্বিভ্যালেন্ট। আচ্ছা, এরপরে দেখেন বলছে দ্য ফ্রেজ এ বেড অফ রোজেস, এটা তো অনেক পড়ছেন, এ বেড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা নয়, জীবন সহজ নয়, এটাকে বলা হয় এ বেড অফ রোজেস, যেটা অনেকবার আসছে, দেখেন যে অনেকবার এই চারটা প্রশ্ন সেম, যে এ বেড অফ রোজেস শব্দের অর্থ কি, এই যে বলছে বেড অফ রোজেস মানে কি স্যার, দেওয়া আছে কমফোর্টেবল, আনন্দদায়ক। আবার বলছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এই বেড অফ রোজেস শব্দের অর্থ কি, যে লাইফ ইজ এ পেইনফুল জার্নি, মানে কষ্টদায়ক। এরপরে বলছে বেড অফ রোজেস মিনস, এটার মানেটা কি, এই যে লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, তাহলে জীবনে দুঃখ কষ্ট সবই থাকবে থাকবে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এই যে এখানেও বলছে দেখেন লাইফ ইজ হার্ড, মানে জীবন কঠিন, অনেকবার আসছে এই প্রশ্নটা। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাই, আর একটু দেখি কি বলছে, এটা দিয়ে ইনশাল্লাহ আজকে আমরা শেষ করব। তাহলে এখানে বলছে স্যার দেখেন 54 হিজ লাইফ ইজ অ্যাট স্টেক। অ্যাট স্টেক শব্দের অর্থ বিষণ্ণ বিপদে, হ্যাঁ বিষণ্ণ বিপদে, এটাকে বলা হয় অ্যাট স্টেক। অ্যাট স্টেক মানে হচ্ছে বিষণ্ণ বিপদে, এটাকে বলা হয় স্টেক। তাহলে এখানে আমরা নিতে পারি যে হিজ লাইফ ইজ অ্যাট স্টেক, যেটা এখানে ইনডেঞ্জার্ড, ইডি লাগানো, যে বিষণ্ণ বিপদ, এটা অ্যাডজেক্টিভ হিসাবে আছে। হিজ অনার ইজ নাও অ্যাট ড্যাশ, তাহলে এখন তার সম্মান বিপদে, সংকটাপন্ন, এই যে অ্যাট দেওয়া আছে সাথে এখান থেকে যুক্ত করবে স্টেক, অ্যাট স্টেক মানেও বিষণ্ণ বিপদে। এরপরের প্রশ্ন, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, নিশ্চয়ই মনে আছে ব্লু মানে নীল আকাশ, আর সেখান থেকে যদি বোল্ট হয় বজ্রপাত হয়, নীল আকাশ থেকে বজ্রপাত মানেই বিনা মেঘে বজ্রপাত, মানে মেঘ নাই আকাশ নীল তারপরেও বজ্রপাত, আকস্মিক বিপদ আসা, অর্থাৎ মেঘ নাই এরপরেও বজ্রপাত হয়েছে, তার মানে বিপদের সম্ভাবনা নাই তারপরেও বিপদ আসছে, এটাকে বলা হয় বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে বিনা মেঘে বজ্রপাত, আনএক্সপেক্টেড ক্যালামিটি, যেটা দেওয়া আছে দেখছেন, an unexpected calamity মানে অপ্রত্যাশিত পরিস্থিতি। A bad news struck him like a bolt from the blue, তার মানে হচ্ছে খারাপ খবরটা তার কাছে একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হইছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত যতটুকু পড়লাম ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টসে জানান, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্টসে আমাকে জানিয়ে দেন, যে কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পারছেন কিনা ক্লিয়ার, একটু কমেন্টসে জানান সবাই। আগেই বলছি এটা সব কোনোভাবেই শেষ করা পসিবল না, বা করলেও কিছু না, কারণ স্যারে শেষ করলে তো হবে না, করতে হবে আপনাকে। আমি জাস্ট আপনাকে পড়ার প্রসেসটা বলে দিলাম যে কিভাবে আপনি পড়বেন, আপনার পড়া কিভাবে উচিত, ভয় পাওয়ার কিচ্ছু নেই, মুখস্থ পাঠ, মেমোরাইজিং পাঠ কষ্ট করে হইলেও আপনাকে পড়ে নিতে হবে, নিজেকে নিজেরটা পড়তে হবে, নিজের চরকায় নিজেকে তেল দিতে হবে। উই হ্যাভ টু অয়েল আওয়ার ওন মেশিন, নান উইল অয়েল আওয়ার ওন মেশিন, আমাদের নিজের চরকায় অন্যরা কেউ তেল দিবে না। ঠিক আছে, তো যাই হোক, খুঁজেই পাইতেছি না, কেন খুঁজে পাইতেছেন না স্যার? সবগুলোকে মুখস্থ করব? সবগুলো তো একটার মধ্যে চলে আসতেছে, 3টা 4টা মিলে একটা, 2টা 3টে মিলে একটা, অল্প জায়গার মধ্যে চলে আসছে। হ্যাঁ, না পুরাতনরা পুরাতনই, নতুনরা নতুন, প্রত্যেকেরটা আলাদা আলাদা সেপারেট। হ্যাঁ, যারা নতুন ব্যাচে যুক্ত হবে, যখন আমরা শুরু করব নতুন ব্যাচ, তখন নতুনরা নতুন ব্যাচে যুক্ত হবে, সেটাই হচ্ছে মেন বিষয়। পুরাতনরা পুরাতন ব্যাচে থাকবে, আপনাদের রেকর্ড ক্লাস তারা আপনারা করবেন, আর সলভিং ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। সলভিং ক্লাসগুলা যারা আমাদের যত পুরাতন ব্যাচই হোক সবার জন্য ওপেন থাকে। সলভিং ক্লাসে আপনি আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন, কারণ এই ক্লাসগুলো হয়তো আপনি আমার পরে করবেন, আপনার দু একটা প্রশ্ন থাকতে পারে, সেগুলো ইনশাল্লাহ করবেন। তো ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিব, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।